এই গল্প আমাদের নিয়ে যায় আজ থেকে 20,000 বছর আগের সময়ে, যখন মানুষ ছোট ছোট গোত্রে বিভক্ত হয়ে বসবাস করত। গল্পে আমাদের দেখানো হয় প্রাচীন যুগের ইউরোপীয় মানুষদের, যারা গোত্রে বসবাস করে একসাথে মিলেমিশে শিকার করত। এখন আমরা এই গোত্রের সর্দারকে দেখি, যার নাম ছিল এরগান। কিছু মাস পর শীতের মৌসুম আসতে চলছিল, তাই তারা সবাই শীতের খাবার জোগাড় করার জন্য নিজেদের গোত্রের লোকজনদের একসাথে নিয়ে শিকারের উদ্দেশ্যে বের হয় এবং তাদের সামনে অনেকগুলো জঙ্গলি মহিষের একটি পাল ছিল। সবাই হামাগুড়ি দিয়ে মহিষের পালের কাছে পৌঁছায়। এরগান, যে গোত্রের সর্দার ছিল, সে সঠিক সুযোগ দেখেই আক্রমণের ইশারা দেয়। সবাই একসাথে তাদের উপর হামলা করে। শিকারীদের হাত থেকে বাঁচতে মহিষগুলো উল্টা দিকে দৌড়াতে শুরু করে, যাদের মধ্যে একে একে অনেকগুলো মহিষ খাতে পড়ে যায়, কিন্তু তাদের মধ্যে একটি মহিষ বেঁচে যায় এবং সে বন্য মহিষটি রেগে গিয়ে এরগানের ছেলে নয়নের দিকে দৌড়ায়। নয়ন প্রথমবার শিকারে এসেছিল এবং শিকার থেকে বাঁচার কৌশল তার জানা ছিল না। এরগান তার ছেলেকে পথ থেকে সরে যেতে বলে, কিন্তু সে ভয় পায় এবং নয়ন সেখান থেকে দৌড়াতে শুরু করে। সে বন্য মহিষটি দ্রুত নয়নের দিকে এগিয়ে আসে, তাকে নিজের সিংহের উপর তুলে নেয় এবং একটি খাদের দিকে দৌড়াতে শুরু করে। এরগান, যে গোত্রের সর্দার ছিল, সবকিছু দেখে নিজের ছেলেকে বাঁচাতে মহিষের দিকে বর্ষা ছুঁড়ে মারে। বর্ষাটি সোজা গিয়ে মহিষের গায়ে লাগে, কিন্তু আহত হওয়ার পরও সে নয়নকে ছাড়ে না এবং নয়নকে খাদ থেকে উপরে তুলে নেয়। মহিষটি নয়নকে খাদের উপরে ছুঁড়ে মারে এবং এখান থেকে আমরা অন্য একটি গল্পের দৃশ্যে চলে আসি। অর্থাৎ এক সপ্তাহ আগে যেখানে আমরা দেখি গোত্রের লোকজন শিকারের প্রস্তুতি নিচ্ছিল, তারা পাথর দিয়ে বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র বানাচ্ছিল। এটা শুধু প্রস্তুতি ছিল না, বরং নতুন লোকদের শিকারের অংশ নিতে হলে এই ধরনের পাথর বানাতে হতো। যে সবচেয়ে ধারালো ও তীক্ষ্ণ অস্ত্র বানাতে পারবে তাকেই শিকারীদের জন্য নির্বাচন করা হবে। এই প্রতিযোগিতায় এরগানের ছেলে নয়নও পাশ করে। সে রাতেই নয়নের মা এরগানকে বলে, নয়নকে নিজের সাথে শিকারে নিয়ে যেও না, সে এখনো শিশু। আমি তাকে খুব ভালোবাসি এবং তাকে হারাতে চাই না। এরগান বলে, শীত আসতে চলেছে এবং বছরের এই সময়ে সবাই শিকারে যায়। যদি আমরা শিকারে না যাই তাহলে শীতে আমরা ক্ষুধায় মারা যাব এবং নয়নকে নিজেকে প্রমাণ করতে হবে সে যে আমার ছেলে। নয়নের মা আর কিছু না বলে চুপ করে থাকে। পরের সকালে সব গোত্রের লোকজন শিকারের জন্য বের হতে থাকে, কিন্তু নয়নের মা নয়নকে নিয়ে খুব চিন্তায় পড়ে যায় যে কোথায় আমার ছেলে কোনো ক্ষতি না হয়ে বসে। কিন্তু এরগান তাকে সান্ত্বনা দেয়, তুমি চিন্তা করো না, নয়নের কিছুই হবে না। আর তারপর তারা সবাই শিকারে বেরিয়ে পড়ে। কিছু দূর সামনে যাওয়ার পর সেখানে আরেকটি গোত্রও আসে, যারা তাদের মতোই শিকারের জন্য বের হয়েছে, যাতে শীতের জন্য খাবার জোগাড় করতে পারে। অনেক লম্বা পথ পাড়ি দেওয়ার পর তারা একটি পাথরের কাঠামোর কাছে পৌঁছায়, যা এক সময় তাদের পূর্বপুরুষরা বানিয়েছিল। এই যাত্রা খুবই বিপজ্জনক ছিল। এই যাত্রায় তাদের অনেক পূর্বপুরুষ প্রাণ হারিয়েছে, তাই তারা তাদের পূর্বপুরুষের স্মৃতিতে এই পাথরের কাঠামোটি তৈরি করেছিল। সামনে এগোনোর পর তারা একটি বন্য শূকর দেখতে পায়, যাকে তারা বর্ষা দিয়ে আহত করে। এরগান তার ছেলে নয়নকে বলে, তুমি একে মারবে, কিন্তু নয়ন আগে কখনো শিকার করেনি। নয়ন শুয়োরটিকে দেখে ভয় পেয়ে যায় এবং তার প্রাণ নিতে চায় না, তাই এরগান তার হাত থেকে পাথরের ছুরি কেড়ে নিয়ে বন্য শুয়োরটিকে সে নিজেই মেরে ফেলে। এরপর এরগান তার ছেলেকে বলে, তুমি এত বড় কাপুরুষ হবে এটা আমি কখনোই ভাবিনি। এখানে শুধু শক্তিশালীরাই বেঁচে থাকতে পারে, এটা এই জঙ্গলের আইন। রাতের অন্ধকারে তারা শিকারের খোঁজে সামনে এগিয়ে যেতে থাকে। রাতে যখন তারা শিকার করা শুকরের মাংস খাচ্ছিল, ঠিক সেই সময় তারা একটা ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায়। হঠাৎ করে একটি বাঘ চলে আসে এবং তাদের মাঝ থেকে একজনকে সে তুলে নিয়ে চলে যায়। পরের দিন সকালে সেই ছেলেটির স্মৃতিতে তারা একটি পাথরের স্তম্ভ বানায় এবং সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু অনেক মাইল পথ চলার পর তারা কোনো শিকার খুঁজে পায় না। পুরো দিন হাঁটার পর রাতে তারা সবাই একটি গুহায় থাকার সিদ্ধান্ত নেয়। সেখানে এরগান তার ছেলে নয়নের হাতে আবার কিছু টেটু আঁকে এবং তাকে বলে, এই তারাগুলো তুমি রাতে আকাশে দেখতে পাবে, আর যতক্ষণ তুমি এগুলো অনুসরণ করবে ততক্ষণ তুমি নিজের ঘরে ফিরে পৌঁছাতে পারবে। আসলে এটা এক ধরনের মানচিত্র, যা দেখে তাদের বাড়ির কোন দিকে সেটা বোঝা যায়। অর্থাৎ শিকারের সময় যদি কেউ পথ হারিয়ে ফেলে তাহলে সে এই মানচিত্রের সাহায্যে নিজের ঘরে ফিরে যেতে পারবে। সকাল হওয়ার পর আবার একবার তারা শিকারের প্রস্তুতি নেয়। অনেক পথ খোঁজাখুঁজির পর এরগান কিছু জঙ্গলি মহিষের পায়ের ছাপ দেখতে পায় এবং তারা সে পথ অনুসরণ করতে থাকে। এরপরে দৃশ্যটি আমরা প্রথমেই দেখেছি, যেখানে সে মহিষের পালে থেকে একটি মহিষ এরগানের ছেলেকে খাদের মধ্যে ছুঁড়ে ফেলে দেয়। নয়ন এই পাহাড় থেকে খাদে পড়ার সময় পাহাড়ের মাঝখানে একটি পাথর ধরে সে ঝুলে থাকে, যেখানে সে অনেক কষ্টের মধ্যে ঝুলেছিল। এরগান দৌড়ে সেই খাদের কিনারায় যায় এবং সে নয়নকে বলতে থাকে, তুমি কোনো সাহস হারিও না, আমি তোমাকে যে কোনো ভাবেই হোক বাঁচিয়ে উপরে নিয়ে আসবো। ঠিক সেই সময় নয়নের হাত থেকে সেই পাথরের টুকরাটি ভেঙে যায় এবং সে নিচে পড়তে থাকে এবং একের পর এক জায়গায় বাড়ি খেতে খেতে সে খাদের একদম শেষ প্রান্তে গিয়ে পৌঁছায়। এই সবকিছু এরগান ও তার সঙ্গীরা উপর থেকে দেখছিল। এরগান নিজের ছেলেকে বাঁচানোর জন্য নিচে যেতে চায়, কিন্তু তার গোত্রের লোকজন তাকে আটকে দেয়। তারা বলে, এখান থেকে নিচে যাওয়ার কোনো পথ নেই, তোমার ছেলে এখন আর এই দুনিয়ায় বেঁচে নেই, আমরা তোমাকে হারাতে চাই না। তুমি আমাদের গোত্রের সর্দার, তোমার দায়িত্ব হলো আমাদের সবাইকে রক্ষা করা এবং আমাদের নিরাপদে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়া।
কিন্তু এর গান কারো কথা মানতেই রাজি ছিল না। সে পুরো রাত সেই চটানের ধারে বসে নিজের ছেলেকে ডাকতে থাকে। শেষ পর্যন্ত সে বুঝে যায় যে এখন তার ছেলে আর এই দুনিয়াতে নেই। পরের দিন সকাল পর্যন্ত যখন তার ছেলে আর উপরে ফিরে আসে না, তখন তার সঙ্গীরা নয়নের স্মৃতিতে সেখানে একটি ছোট পাথরের সমাধি বানিয়ে নেয় এবং নিজেদের করা শিকার নিয়ে গর্তের দিকে ফিরে যায়। তারা অনেকগুলো মহিষ শিকার করেছিল, যা তারা নিজ নিজ কাঁধে করে সেই গর্তের দিকে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং সেখান থেকে তারা সবাই চলে যায়। সেখান থেকে তাদের চলে যাওয়ার কিছুক্ষণ পর নয়নের উপর একটি শকুন এসে বসে এবং ঠোঁট দিয়ে খোঁচা মারতে শুরু করে, কিন্তু তাকে খাওয়ার আগেই নয়নের চোখ খুলে যায়। সে শকুনটি নিচে ফেলে দেয়। তারপর সে নিজের বাবাকে ডাকতে থাকে, কিন্তু কোনো উত্তর পায় না। এত ডাকাডাকির পর নয়ন বুঝে যায় যে এখান থেকে সবাই চলে গেছে এবং এখন তাকে সাহায্য করার মতো কেউ নেই। সে হাল ছাড়ে না, সে উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু সে বেশি উপরে উঠতে পারে না। নিচে ছিল গভীর খাদ এবং হয়তো ভাগ্য তাকে বেঁচে থাকার আরেকটা সুযোগ দিতে চায়। কিছুক্ষণের মধ্যে সেখানে প্রচন্ড বৃষ্টি শুরু হয় এবং বৃষ্টির কারণে নিচের খাদ ধীরে ধীরে নদীতে পরিণত হতে থাকে। তখন সে বুঝে যায় যদি তাকে বেঁচে থাকতে হয় তাহলে তাকে নিচের খাদে লাফ দিতে হবে। আর যখন নয়ন বুঝতে পারে যে পানির গভীরতা এখন অনেক বেড়ে গেছে, যদি সে লাফ দেয় তাহলে আর কোনো আঘাত লাগবে না। এরপর সে পানিতে লাফ দেয়, কিন্তু পানিতে পড়তে সে অজ্ঞান হয়ে যায়। পরের দিন যখন তার জ্ঞান ফিরে আসে, নয়ন ঠিক বেঁচে গিয়েছে, কিন্তু তার উপর থেকে পড়ার কারণে তার পায়ের হাড্ডি সম্পূর্ণরূপে ভেঙে আলাদা হয়ে গেছে। নয়ন ধীরে ধীরে সেই খাদের নিকটে যেতে থাকে এবং সেখানে গিয়ে সে ছোট পাহাড়ে স্তূপ দেখে সে বুঝতে পারে যে তার পিতা ও বাহী সঙ্গীরা তাকে মৃতভাবে সেখান থেকে চলে গেছে। নয়ন অনেক বেশি কান্না করতে থাকে এবং খুব বেশি ভেঙে পড়ে। ঠিক সেই সময় নয়ন একটি আজব ধরনের আওয়াজ শুনতে পায় এবং সে ভয় পেয়ে যায়। সে দ্রুত একটি গাছের ডালে উপরে উঠে বসে পড়ে। সে পুরো রাত সে গাছের ডালে কাটিয়ে দেয়। পরের দিন সকালবেলা সে পানি খাওয়ার জন্য জলাধারের নিকটে যায়। ঠিক তখনই সে দূরে কিছু নেকড়ের পাল দেখতে পায়। সে ভয় পেয়ে যায়। হঠাৎ নেকড়ের দল তার দিকে আক্রমণ করে বসে। নয়ন এক মুহূর্ত দেরি না করে সে শুকনো গাছের দিকে দৌড়াতে থাকে, কিন্তু যে গাছের উপরে উঠতে যাবে ঠিক সেই সময় নেকড়ের দল নয়ন একটি চাকু দিয়ে নেকড়েকে আঘাত করে এবং সে গাছের উপরে উঠে বসে। এভাবেই সে সারাটি রাত গাছের উপর কাটিয়ে দেয় এবং নেকড়েগুলো তাকে পাহারা দিতে থাকে। আবার পরের দিন সকালবেলা আমরা দেখতে পাই সব নেকড়েগুলো সেখান থেকে চলে যায়, শুধু ওই আখরত নেকড়েটি সেখানে পড়ে ছিল। নয়ন তার চাকুটি একটি গাছের ডালের সাথে শক্ত করে বেঁধে নেয় যাতে সে কোনো বন্য প্রাণীকে আক্রমণ করতে পারে এবং সে ধীরে ধীরে সে আহত নেকড়েটির কাছে যায় যাকে মারার জন্য। কিন্তু যেই তাকে সে মারতে যাবে ঠিক সেই সময় নেকড়েটি চোখ মেলে তার দিকে তাকিয়ে থাকে। নেকড়েটিকে দেখে নয়নের মনে মায়া চলে আসে। সে নেকড়েটির মুখ বেঁধে তাকে নিয়ে চলে যায় যেখানে সে তার গোত্রের লোকজনের সাথে একটি রাত কাটিয়েছিল। সে নেকড়েটিকে রাখে ঘুমিয়ে পড়ে এবং ভোর রাতে সে জড়িবুটি খুঁজতে বাইরে বের হয়। জড়িবুটিগুলো নিয়ে এসে সে পিষে তার পায়ে লাগিয়ে দেয়। এই সময় যখন সে পানি খাচ্ছিল তখন সে দেখে যে নেকড়েটা তার মুখে বাঁধা দড়িটা খুলে ফেলেছে। এটা দেখে প্রথমে সে ঘাবড়ে যায়, কিন্তু তারপর নুয়ান শান্তভাবে তাকে পানি খেতে দেয়। নয়ন যখন নেকড়েটির কাছে চলে আসে তখন নেকড়েটি তাকে দেখে ঘাবড়ে যায়। ঠিক তখন নয়ন বলে, আমি তোমার সাহায্য করতে এসেছি, আমি তোমাকে মারবো না। নেকড়ে নির্ভয় পানি পান করতে থাকে। নেকড়ে বুঝে ফেলেছে যে এ তার আর কোনো ক্ষতি করবে না। নয়নের পায়ে লাগানোর পর যে জড়িবুটির অংশ বাকি ছিল সে নেকড়ের গায়ে লাগিয়ে দেয় এবং তার খাবারের কিছু অংশ নেকড়েকে খেতে দেয়। তাদের দুজনের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায়। তারা এখন অন্যকে বিশ্বাস করতে শিখেছে। সন্ধ্যা হওয়ার আগেই নয়ন শিকারের উদ্দেশ্যে বের হয়, কারণ সে অনেকদিন যাবৎ কোনো কিছুই খায়নি। সে একটি খরগোশ শিকার করে এবং সেটা নিয়ে সে গুহার ভিতরে চলে আসে। নয়ন আগুন জ্বলিয়ে সেই খরগোশটিকে পুড়িয়ে ফেলে এবং সে কিছু খায় এবং বাকি অংশ নেকড়েকে দেয়। নয়ন ও নেকড়ে অনেক বেশি গুরুতর আহত ছিল, তাই তারা ওই গুহার মধ্যে কিছুদিন থাকার সিদ্ধান্ত নেয়। নয়ন তার হাতে আঁকা তারার সাথে আকাশের তারার মিল দেখে সে বাড়ির ঠিকানা খুঁজে পায় এবং সে মনে মনে ভাবতে থাকে আমাকে বাড়ি যেতেই হবে, আমার বাবা আমার সাথে দেখা করতেই হবে এবং সে বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে নেকড়েকে বলে তোমাকে তোমার গোত্রে ফিরিয়ে যেতে হবে তোমার দলের সাথে। পরের দিন সকালে নয়ন সম্পূর্ণরূপে তৈরি হয় বাড়ি রওনা দেওয়ার উদ্দেশ্যে, কেননা কিছুদিনের মধ্যে বরফ পড়তে শুরু করবে। নয়ন সেখান থেকে বেরিয়ে পড়ে, কিন্তু সে দেখে নেকড়েটা যার নাম সে আলফা রেখেছে সে তার পিছন পিছন চলে যাচ্ছে। অনেক দূর যাওয়ার পরও নেকড়েটা তার পিছু নেয়। নুয়ান অনেকবার আলফাকে তাড়ানোর চেষ্টা করে, কিন্তু সে তার পিছু ছাড়ে না। আসলে নেকড়েটা নুয়ানের প্রতি মায়া জন্মে গিয়েছিল, কারণ নুয়ান তার জীবন বাঁচিয়েছিল। ঠিক তখনই আলফা একটি বন্য শূকর ডেকে সে সেটাকে শিকার করার চেষ্টা করতে, কিন্তু সে সফল হয় না। নুয়ান বুঝতে পারে যে নেকড়েটি ক্ষুধার্ত। সে নিজের জন্য জমিয়ে রাখা খাবার তাকে দিয়ে দেয়। এটাই প্রথমবার ছিল যখন আলফা নুয়ানের হাত থেকে খাবার খেয়েছিল। এখন তারা দুজনে বন্ধু হয়ে গেছে। তারপর আলফা একটি খরগোশ শিকার করে যেটা তারা দুজনে মিলে খায় আর রাতে একসাথে ঘুমিয়ে পড়ে। পরে সকালে আলফা নয়নের মুখ চেটে তাকে জাগায় আর সে উঠেই আলফাকে বলে তোমার থেকে কত বাজে গন্ধ আসছে, আর সে তাকে জোর করে নদীতে ফেলে দেয়। তারা দুজনে নদীতে গোসল করে। এখানে আলফা খাবারের জন্য একটি মাছও ধরে। তারপর নুয়ান আবার সফরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাতে তারা দুজন আগুন জ্বালিয়ে বসেছিল, তখন আলফা কিছু অনুভব করে। আমরা দেখি সেখানে আরো কিছু নেকড়ে আসে। আলফা তাদের কাছে যায়, আসলে এরা আলফার পরিবার। নয়ন বুঝতে পারে, সে তাকে বলে তুমি তোমার পরিবারের সঙ্গে যাওয়া উচিত, আর নেকড়েটা তাদের সঙ্গে চলে যায়।
পরের সকালে নুয়ান আবার তার সফরে বেরিয়ে পড়ে। এখন ঠান্ডা বেড়ে গেছে, চারিদিকে বরফ পড়ছে, আর নুয়ান এই বরফের মধ্যেই সামনে এগিয়ে যায়। তখন দূর থেকে সে দেখে যে কিছু নেকড়ে একটি মৃত শিকার খাচ্ছে, তার মধ্যে আলফাও আছে। আলফাকে তার সঙ্গীরা শিকার খেতে দেয় না। নুয়ান তাকে চিনে ফেলে এবং দৌড়ে আলফার কাছে যেতে থাকে। ঠিক তখনই দৌড়ানোর সময় হঠাৎ বরফ ভেঙে যায় আর নুয়ান তার মধ্যে পড়ে যায়। আসলে সেটা একটি জমে যাওয়া হ্রদ ছিল। আলফা যখন এটা বুঝতে পারে তখন সে তার দিকে দৌড়ে যায়। সে লাফিয়ে সেই বরফ ভাঙার চেষ্টা করে, কিন্তু জমে যাওয়া বরফের স্তরটা বেশ মোটা ছিল। ধীরে ধীরে নয়নের নিঃশ্বাসও অনেক বেশি ভারী হয়ে যেতে থাকে। সে তার দম বন্ধ হওয়ার আগে সে অনেক কষ্টে তার কোমরে থাকা একটি চাকু বের করে এবং সে বরফে আঘাত করতে থাকে। অনেকক্ষণ আঘাত করার পর নয়ন বরফের স্তর ভাঙতে সফল হয় এবং তার হাত উপরে চলে আসে। সে অবশেষে অনেক কষ্টে বাইরে বের হয়ে আসে। এখন সে ঠান্ডায় অধিকত কাতর হয়ে গেছে, তাই সে তাড়াতাড়ি কিছু আগুন লাগিয়ে নেয় এবং তার শরীরের সমস্ত জামা খুলে সে আগুনের মধ্যে তার শরীরে তাপ দিতে থাকে। নুয়ান নিজেকে একটি সুস্থ অনুভব করলে তারা দুজনে আবার সফরের উদ্দেশ্যে রওনা হয়। তারা বরফের মাঝখান দিয়ে চলতে থাকে এবং তারা কিছু দূর যাওয়ার পর একটি মানুষকে বসে থাকতে দেখতে পায়। নোয়ান মনে মনে অনেক বেশি খুশি হয়, কিন্তু সে কাছে যেতেই দেখতে পায় যে মানুষটি মারা গেছে এবং সে বরফে জমা গেছে। এটা দেখে নয়ন অনেক বেশি ভয় পেয়ে যায় এবং সে তার ঘরের ভিতরে যায় এবং খাবারের অনুসন্ধান করতে থাকে, কিন্তু সে তার জরুরি কাজের জন্য কোনো জিনিসই পায় না। সেখান থেকে শুধু সে একটি তীর আর ধনুক নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। হঠাৎ পিছন থেকে একটি বরফের ঝড় আসে এবং তারা দুজন সামনের দিকে দৌড়াতে দৌড়াতে একটি গুহার ভিতরে প্রবেশ করে। গুহার ভিতরে প্রবেশ করে সে একটি বিপদের হাত থেকে মুক্তি পেল। সে নতুন একটি বিপদের সম্মুখীন হয়। সেটি একটি বাঘের গুহা ছিল। বাঘ যেই মুহূর্তে নুয়ানকে আক্রমণ করতে যাবে ঠিক সেই সময় আলফা বাঘের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে এবং তাদের মধ্যে অনেকক্ষণ লড়াই চলে। নেকড়ে ও বাঘের লড়াই চলাকালীন সময়ে নুয়ান বুঝতে পারে যে আলফা অনেক বেশি আহত হয়ে পড়তেছে, তাই তার ধনুক থেকে সে একটি তীর টাইগারের উপর মেরে দেয় এবং সে সেখানে পড়ে যায়। আলফা বাঘের সাথে লড়াইয়ের পরে তার শরীরের বেশ কিছু অংশে আহত হয়ে পড়ে। নুয়ান সেটা চিকিৎসা করে এবং সে মনে মনে বলতে থাকে এবার আলফা সুস্থ হয়ে গেলে জীবনে তাকে তার সঙ্গ থেকে আর তাড়াবে না। নুয়ান ও আলফা বরফের মাঝখান দিয়ে চলে যেতে থাকে। তারা অনেক দূর যাওয়ার পর একটা পাথরের স্তম্ভ দেখতে পায়, যেটা নুয়ানের পূর্বপুরুষরাই তৈরি করেছিল, যারা তাদের মৃতদের স্মৃতিতে এই পাথরের স্তম্ভটি তৈরি করেছিল। নয়ন তার সঙ্গীদের সাথে এর আগে ওই জায়গায় এসেছিল। সে যে সঠিক পথে চলছে সেটাও সে বুঝতে পারে। এখান থেকে তার পরিবারের কাছে যেতে খুব বেশি সময় লাগবে না, তাই আবার সে যাত্রা শুরু করে। কিন্তু কিছু দূর যাওয়ার পর আলফা পড়ে যায়। দুর্বলতা আর আঘাতের কারণে সে আর হাঁটার অবস্থায় ছিল না। নুয়ান এক মুহূর্ত সময় নষ্ট না করে আলফাকে নিজের কোলে তুলে নিয়ে গর্তের দিকে এগোতে থাকে। বরফের ঝড় খুব তীব্র ছিল এবং অনেক সপ্তাহ ধরে নুয়ান ভ্রমণ করছিল, তাই এখন তার সামনে এগোনো খুব কঠিন হয়ে পড়ছিল। ধীরে ধীরে সে গর্তের দিকে এগোতে থাকে। একটি জায়গায় পৌঁছানোর পর দূর থেকে সে নিজের গর্তকে দেখতে পায়। এই সময় তার বাবা বুঝতে পারে যে দূর থেকে কেউ আসছে। এতদিন পর নিজের ঘর দেখে তার খুশির আর কোনো সীমা থাকে না। এরপর নুয়ান ধীরে ধীরে তার গর্তের দিকে এগোতে থাকে। তার কোলে তখনও আলফা ছিল। কিছু দূর যাওয়ার পর নুয়ান বরফের মধ্যে পড়ে যায় এবং সে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থায় ছিল। ঠিক তখনই তার বাবা দৌড়ে তার কাছে চলে আসে। তার বাবা মা বিশ্বাস করতে পারে না যে তার ছেলে এখনো জীবিত আছে। তারা কান্নায় ভেঙে পড়ে। ঠিক সেই সময় নুয়ান তার হাতের ইশারার মাধ্যমে তার বাবা ও মাকে আলফাকে দেখিয়ে দেয় এবং সে নিজে জ্ঞান হারিয়ে ফেলে। কিছু ঘন্টা বাদ নয়নের যখন জ্ঞান ফিরে আসে তখন সে তাকে নিজের ঘরের মধ্যে দেখতে পায় এবং তার আশপাশে তাদের সঙ্গীরাও ছিল এবং ঠিক সেই ঘরের মধ্যে আলফাও ছিল। নুয়ান এখানে আরো জানতে পারে যে আলফা কিছু বাচ্চার জন্ম দিয়েছে। এটা দেখে নুয়ান হতবাক হয়ে যায়। অর্থাৎ আলফা ছিল একটি নেকড়ে, আর গর্ভবতী হওয়া সত্ত্বেও আলফা পুরো যাত্রাপথে নুয়ানের প্রতিটি পদক্ষেপে তার সঙ্গ দিয়েছে। এটা দেখে নুয়ান তাকে নিজের বুকে জড়িয়ে ধরে এবং মনে মনে তাকে ধন্যবাদ জানায়। এখন গল্পের শেষে আমরা দেখি কয়েক সপ্তাহ পার হওয়ার পর আলফার বাচ্চারা অনেক বড় হয়ে গেছে। এটি এক নতুন যুগের সূচনা, যেখানে মানুষ প্রাণীদের সাথে বন্ধুত্ব করা শুরু করেছে। সিনেমা শেষের দৃশ্যে দেখানো হয় নুয়ানের এত কষ্ট ও পরিশ্রমের পর অবশেষে তার বাড়ি ফেরা আলফার সাথে তার বন্ধুত্ব। এখন আলফা তার বাচ্চা সহ সকলে মিলে নুয়ানের সাথে একই পরিবারে বসবাস করে।